টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ এবং বেশ খুশির খবরই বলা যায় সেই ধরনের বিষয়টি নিয়ে আমরা দুটি বিষয় নির্ধারণ করেছি, আলোচনা করব। আরও একটি বিষয় আছে, যদি সময় হাতে থাকে সেটিও আমরা কথা বলবো। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে সেটি হচ্ছে যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসিতে সুপার ফ্রাইডে আবার চালু হয়েছে। অর্থাৎ 2024 সালের শেষ সুপার ফ্রাইডে গত কয়েকদিন আগে 6 ডিসেম্বর হয়ে গেছে এবং সেখানে 300 নন ইমিগ্র্যান্টের যে অ্যাপ্লিক্যান্ট ছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এর বৈশিষ্ট্য বা গুরুত্ব কী আছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এবং যে বিষয়টি হচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং 2025 সালে সুপার ফ্রাইডের সাথে সাথে সুপার স্যাটারডেও চালু করবে, তেমনটি বলেছে ঢাকাস্থ ইউএস এম্বাসির, আমরা যেটি দেখেছি তাদের ফেসবুক পেজে। এর বাইরেও আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসিতে দ্রুত সম্পন্ন হচ্ছে স্টুডেন্ট ভিসা। কারণ এই বিষয়টি নিয়ে একটি বিরাট প্রতিবেদন আমাদের কাছে আছে, কিন্তু হয়তো আমরা সময় পাবো না বিষয় বিস্তারিত আলোচনা করার জন্য। শুধু এটুকু বলবো যে এই খুশির খবরটি আমরা দিতে পারি যে বাংলাদেশ থেকে পৃথিবী থেকে যত স্টুডেন্টরা এই দেশে আসে তার মধ্যে 8ম স্থান বাংলাদেশের, এবং গত এই বছরে মানে 2024 সালে 17,000 স্টুডেন্টকে ভিসা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার জন্য। এবং আপনারা জানেন আমেরিকায় 4,000-এর উপরে বিশ্ববিদ্যালয় আছে। সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বার জন্য আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং যদি হাতে সময় থাকে তাহলে আমরা সেঞ্চুয়ারি সিটি খ্যাত যে নিউ ইয়র্ক সিটিতে অবৈধ অভিবাসীদের যদি ডিপোর্টেশনের বিষয়ে মেয়র হস্তক্ষেপ করেন বা যদি পজিটিভ দিক দেখান তাহলে এটা কোন দিকে ঝুঁকে পড়তে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যাল প্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে কি নিয়ে আমরা কথা বলবো আপনি নিশ্চয়ই শুনেছেন যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসিতে সুপার ফ্রাইডে, এটা আগেও কিছুদিন ছিল, আবার বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালের শেষ মাস ডিসেম্বরের 6 তারিখে আবার সুপার ফ্রাইডেতে 300 নন ইমিগ্র্যান্ট আবেদনকারীকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাই এই বিষয়টি, এবং আরও বলছে যে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে 2025 সালে সুপার ফ্রাইডের সাথে সাথে আবার সুপার স্যাটারডেও চালু হবে। তাহলে এই বিষয়টির গুরুত্ব এবং লক্ষ্য উদ্দেশ্য এর পেছনে কি আছে, এবং এতে করে কি যদি এই বিষয়টি অন্যান্য দেশেও চালু নিশ্চয়ই হচ্ছে, তাহলে কি যে ব্যাকলগটা আছে আমাদের ইমিগ্রেশনের যে বিশাল, তার উপরে কতটুকু প্রভাব পড়বে? জানাব। ধন্যবাদ রানা ভাই। আমি আসলে এই কথাটা বলার আগে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন পাচ্ছি যে এই কথা ভুলে যাবো হয়তো। অনেকেই প্রশ্ন করছেন কল দিয়ে, যারা বর্তমান পরিস্থিতিতে যদি যারা অবৈধ আছেন বা ডিপোর্টেশন আছে বা যারা ওভারস্টে করতেছে, তারা যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন বা মেডিকেল ম্যাল প্র্যাকটিস, অনেকেই হয়তো প্রেগনেন্ট অবস্থায় এই দেশে আসছে, হয়তো গ্রিন কার্ড নাই, তার ট্যুরিস্ট ভিসা আসছে, তার যদি যখন বাচ্চা হয় সে কি যদি ডাক্তার ভুল করে সে কেস করতে পারবে কিনা? হ্যাঁ, যদি আপনাদের
বৈধ বা অবৈধ স্ট্যাটাস যাই থাকুক না কেন, আপনারা যদি দেশে কোনো বৈষম্যের শিকার হন, আপনাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট অথবা মেডিকেল ম্যালপ্র্যাকটিস শিকার হন, বাচ্চার জন্মের সময় ভুল ত্রুটি হয়, আপনি অধিকারটা অবশ্যই প্রয়োগ করবেন। এই ক্ষেত্রে অ্যাটর্নিরা আপনাদের সেবা নিয়োজিত, ভয় পাবেন না, এটা ইমিগ্রেশনের সাথে সম্পৃক্ত না। সো এইটা দিয়ে শুরু করলাম পাবলিক অ্যাওয়ারনেস। কিন্তু আপনি যেই প্রশ্নটা করেছেন এখন, আপনি তো একটু আগে ব্যাখ্যা করে দিলেন যে বাংলাদেশ এখন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্টটা আমরা পরে আসি, অষ্টম সুপার ফ্রাইডে যে কথাটা বললেন, অতীতেও ছিল, ডিসেম্বর আবার চালু হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে আমেরিকান এমবেসি অত্যন্ত সচেতনতার সাথে কাজগুলা করে যাচ্ছে। এবং এই যে আপনারা সবসময় বলেন, আমরা সবসময় বলি যে ব্যাকলগ কমানোর জন্য সরকার, আমেরিকান গভর্নমেন্ট যথাসাধ্য চেষ্টা করছে। এবং চেষ্টার দেখতে পাচ্ছেন মাঝখানে যে 2 মাস ছিল, জুলাই আগস্টের ভিসাগুলা তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। হোপফুলি তারা সব কমপ্লিট, যে ব্যাকলগ ছিল। এখন 33% মতো বেশি তারা মানে ভিসা ইস্যু করবে প্রতি বছর। এইভাবে প্রতি মাসে করলে ব্যাকলগটা আমরা কাটানোর সম্ভব হবে। কিন্তু যারা এর মধ্যে হয়তো এইজ আউট হয়ে গেছেন বা যাবেন, ওই সিএসপিএ নিয়ে আমরা কন্টিনিউয়াস কয়েক বছর কথা বলে যাচ্ছি। এটা সবাই এখন বুঝে পেন্ডিং পিরিয়ডটা। যদি কেউ পেন্ডিং পিরিয়ড এর ভিতরেও না পড়ে, ইউর আউট অফ লাক। কিন্তু আপনার আশা করি সবাই হয়তো এর সুযোগ সুবিধা পাবেন। যারা হয়তো ছুঁই অবস্থায় ছিল তারা হয়তো এর সুবিধাটা পাবেন। এবং বয়সের কারণে যারা আসতে পারে নাই তাদের জন্য তো আলাদা প্রসেস আছে। এতে করে আমাদের দেখুন, একটু পরেই হয়তো আমরা প্রচুর ফোন পাবো এবং অনেকেই জিজ্ঞাসা করবে, এই প্রশ্নে জিজ্ঞাসা করবে যে আমি এত তারিখে আবেদন করেছিলাম, এখনো পর্যন্ত কোনো পাচ্ছি না, হতাশার মধ্যে আছি। এই ক্ষেত্রে এই সুপার ফ্রাইডে এবং সুপার স্যাটারডে যদি চালু করা হয়, হয়তো ভবিষ্যতে এমন হতে পারে সুপার সানডেও করতে হতে পারে, অর্থাৎ সপ্তাহের 7 দিনই যদি কাজ হয়, তাহলে এই যে প্যান্ডামিক পরবর্তীকালে যে ব্যাকলগটা সৃষ্টি হয়েছে সেটা যে আবার কি পূর্ব অবস্থায় ফিরে আসতে পারবো না? ভাই সুপার সানডে বলতে থাকবে না কিছু, কারণ সানডে বাংলাদেশে খোলা, সানডে বাংলাদেশ ওপেনিং। তারা কিন্তু 7 দিনই কাজ করছে আমেরিকান এমবেসি, কারণ ফ্রাইডে বাংলাদেশে বন্ধ, স্যাটারডে বন্ধ। তারা কিন্তু ফ্রাইডে স্যাটারডে কাজ করছে। তখন বুঝেন কত সিরিয়াস তারা কাজ করছে। তারাও চাচ্ছে যে ব্যাকলগ যেন না থাকে। অনেকেই প্রশ্ন করেন যে ট্যুরিস্ট ভিসায় এত সময় লাগে, কোনো 8 থেকে 9 মাস লাগে ইন্টারভিউ ডেট পাইতে, স্টুডেন্ট ভিসায় কেন সময় লাগে? কিন্তু এগুলো হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। আপনারা সবাই জানেন প্যান্ডামিকের সময় কী অবস্থা হয়েছিল। তারপরে ওইটা কাটিয়ে উঠতে না উঠতে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন হলো, ওইটার জন্য কয়েক মাস বন্ধ ছিল। তারা ডিপার্চার স্টেশন থেকে লিভ করছে তারা। সব কারণে এটা আসলে আমাদের ভাগ্যই বলতে হবে। যারা আমেরিকার সবাই বিশ্বাস করে রিজিকে না থাকলে হয় না, মানুষ বলে যা রিজিক যেখানে আছে আগে পরে সেখানে আসবে। সো এই বিষয়টা তারা কিন্তু যাচাই বাছাই করতো। একটা জিনিস সবসময় বলে থাকে, অনেক কারণ আমি দেখলাম, আমি দেখছি, তারা যে কোনো কারণে তারা ভিসা ইন্টারভিউটা স্থগিত করে দেয় যদি কারো ডিসক্রিপেন্সি পায়। অনেকের দেখুন ভিসা ইন্টারভিউ স্থগিত হয়ে যায়, মানে ক্যান্সেল করে দিচ্ছে, কারণ DS-160 ভুল থাকে অথবা নতুন কোনো অ্যাড থাকে, উইদিন 1 উইকের ভিতরে যদি কেউ কোনো ধরনের চেঞ্জ করে, যদি কোড নাম্বার না মিলে, তারা কিন্তু এটা ক্যান্সেল করে দিতে পারে। সো আপনারা যার মাধ্যমে কাজ করবেন সচেতন থাকবেন এবং অবশ্যই অনেকের পরামর্শ নিতে পারেন। কিন্তু এটা যেন আমি সবসময় বলে থাকি, রং হেল্প অলওয়েজ হার্ট। অনেকে জানে না কিন্তু হেল্প করার চেষ্টা করে। তার হয়তো সদিচ্ছা আছে, উপকার প্রবণতা আছে, কিন্তু সে হয়তো কাজটা জানে না। সো রং হেল্প অলওয়েজ হার্ট, এটা আমরা ইমিগ্রেশনের ওয়েবসাইটে লেখা আছে এবং আমাদের কোর্টে যখন যায় সবসময় লেখা থাকে রং হেল্প অলওয়েজ হার্ট। কাউকে ভুলভাবে সহায়তা করার চেষ্টা করবেন না, যারা জানে তাদের কাছে যাবেন। তাহলে এক্ষেত্রে আমি এই শেষ প্রশ্নটি আপনার কাছে, প্রশ্ন ঠিক নয়, এটি আপনি একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ, একদম বহুদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত আছেন, বহু ক্লায়েন্ট আপনার আছে এবং বাংলাদেশের আমাদের কমিউনিটির অনেক মানুষই আপনার কাছে আছে। এই যে বাংলাদেশের যে ঢাকাস্থ এমবেসি যে সিদ্ধান্তটা নিয়েছে, এর প্রেক্ষিতে যে আমাদের অনেক কমিউনিটির মানুষ যে হতাশাগ্রস্ত আছে, এই হতাশা দূর করার জন্য আপনি তাদেরকে কি? ধন্যবাদ। আপনারা জানেন, আপনারা যেমন দুশ্চিন্তা আছেন, আমরাও দুশ্চিন্তা আছি, সেই সাথে ইউএস এমবেসিও দুশ্চিন্তা আছে, যে কারণে তারা ওভারটাইম দিয়ে কাজগুলো করার চেষ্টা করছে। আশা করি অদূর ভবিষ্যতে এটা ব্যাকলগটা
হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এবং নতুন প্রশাসন আসলে হয়তো আরও ভালোভাবে চেষ্টা করবে আমি আশা করি। আর সো যেহেতু আমরা যদি বর্ডারটা কন্ট্রোল করতে পারে, তারা হয়তো চাইবে যে বৈধ ইমিগ্রেশনকে একটু গুরুত্ব দেওয়া, যেহেতু অবৈধ মানুষের জন্য আগ্রহটা কম প্রকাশ করে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যারা অনেক হতাশার মধ্যে দিয়ে চলছি, যে আসলে এটা হতাশা হওয়ারই কথা। 18-20 বছর হয়ে যাচ্ছে, আবেদন করেছে আমার ভাইকে, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনকে আনতে পারছি না। এ বেদনা, এ ব্যথা, এ কষ্ট অনেক, সেটা আমরা সবাই বুঝতে পারি। সুতরাং এই আজকে যেটুকুন আমরা ইনফরমেশন দিলাম ঢাকাস্থ ইউএস এমবাসির ফেসবুক পেজ বা ওদের যে ট্রাভেল ডক্স আছে, সেখানকার তথ্যের ভিত্তিতে যে তথ্যটি আজকে আমরা দিলাম, তাতে এটুকুন আমরা আশ্বস্ত হতে পারি যে হয়তো খুব শীঘ্রই আমাদের এই অমানিসা যেটাকে আমরা বলি, এটা কেটে যাবে এবং সুন্দর একটি আলো আমরা দেখতে পাবো, এবং আশার আলো নিশ্চয়ই আমরা দেখতে পাবো। সেই বিষয়টি আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে একইভাবে ঢাকাস্থ আমেরিকান এম্বাসিতে খুব স্টুডেন্ট ভিসাও দ্রুত সম্পন্ন করছে, এবং এক্ষেত্রে কিছু কিছু নিয়মকানুনও করেছে আগের থেকে একটু ভিন্নতর। যে আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি, যে বাংলাদেশ এখন যদিও একটি ছোট্ট দেশ, কিন্তু জনসংখ্যা অনেক, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমাদের কমিউনিটির মানুষজন আমরা খাই না খাই বাচ্চাকে পড়াশোনা করাতে চাই, এবং ভালো জায়গায়। এবং ভালো বলতে প্রথম চয়েসটাই থাকে আমাদের আমেরিকায়, কারণ আমেরিকায় 4000-এর উপরে বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য আমরা যারা অভিভাবক আছি তারা প্রাণান্তকর চেষ্টা করি আমাদের সন্তানকে আনার জন্য। এবং সেক্ষেত্রে আমেরিকার যেই এত প্রায় 200-র উপরে সারা পৃথিবীতে দেশ আছে, 8ম স্থানে আছে বাংলাদেশ। এবং গত বছরে, মানে এই বছর চলতি বছরে 17,000 স্টুডেন্টকে মানে ভিসা দেওয়া হয়েছে, ছাত্রদেরকে যারা এখন এখানে পড়াশোনা করছে। এবং দেখা যাচ্ছে যে এখানে প্রায় 1.12 মিলিয়ন স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট এখন আমেরিকায় পড়াশোনা করছে। তো এক্ষেত্রে এই আরও তো অনেক স্টুডেন্ট আসতে চায়, অনেকেই যথাসময় ঠিকমতো পায় না বা আসতে পারে না। আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নি হিসেবে এই বিষয়ে কি পরামর্শ দেবেন, যাতে করে তারা ভুল না করে এখানে এসে স্টুডেন্ট ভিসা আসতে পারে? ধন্যবাদ। আমেরিকান এমবাসি বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট যা চায়, ওরা চায় যে স্টুডেন্টরা যেন নিজের মতো করে নিজ যোগ্যতা যেন এই দেশে আসে। এজন্য তারা সবসময় অ্যাওয়ারনেস তৈরি করে যে আপনি ইউ ডু ইয়োর সেলফ। যে পিটিশনটা তারা চায়, অ্যাপ্লিকেশন নিজে নিজে করার জন্য তারা চায় যে আমেরিকান এমবাসি ইজ উইলিং টু হেল্প এনিবডি। এখানে যে আমেরিকার যে এডুকেশন ইউএসএ আছে, এর মাধ্যমে তারা চেষ্টা করে, আমেরিকান সেন্টার আছে, সো ওই সেন্টারগুলোর মাধ্যমে তাদেরকে ইনফ্লুয়েন্স করে এবং তাদেরকে ইন্সপায়ার করে এখানে গিয়ে যোগাযোগ করা, সব রিসোর্স ব্যবহার করা, এবং যাতে তারা ইন্টারভিউর সময় ভালো করতে পারে এবং তারা যাচাই বাছাই করে। স্টুডেন্ট ভিসার প্রথম শর্ত হচ্ছে আপনি কোয়ালিফাইড কিনা। কোয়ালিফাইড হচ্ছে তারা অনেকভাবে দেখে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখবে, ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, এবং কোন কোন ইউনিভার্সিটি, আপনার ফিল্ড অফ স্টাডি কি, এবং আপনার যে পার্সোনাল চয়েস, কেন ইউনিভার্সিটি চয়েস করেছেন, সব মিলিয়ে তারা যাচাই বাছাই করে। এর ইন্টারভিউটা মাস্ট, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কিন্তু আপনারই হবে। যে কারণে ওরা চায় যে নিজের যে অ্যাপ্লিকেশনটা করলে এখানে কোনো যেন মানে আর্টিফিশিয়াল কিছু না থাকে। তখন তারা কিন্তু কথা বললেই বুঝে, যে 50% ক্ষেত্রে বুঝে, অনেক সময় তো তারা বুঝে না, 50% ক্ষেত্রে বুঝে যে স্টুডেন্টটাকে আসলেই তারা জানতে চায় স্টুডেন্টটা ওই যে ক্যাটাগরিতে গেল, যে ইউনিভার্সিটিতে কমপ্লিট করবে কিনা, বা তার ফিউচার প্ল্যান কি। যদি বুঝে এলিজিবল, তখন তাকে তারা স্টুডেন্ট ভিসাটা ইস্যু করার চেষ্টা করে। এবং অনেক সময় এক্সপারেট করা যায়, যদি কারো সেশন যদি ধরেন আপনি ফলে আসবেন, আগে করলেন, যদি দেখে যে তার নিডটা খুব প্রয়োজন, তারা এখানে এক্সপারেট করার চেষ্টা করে থাকে। আমেরিকা ইজ উইলিং টু হেল্প এনিবডি হু ইজ রেডি এবল টু ওয়ার্ক। আর অনেকে দেখা যায় যে এই মার্কেটটা নষ্ট হচ্ছে একটা কারণে, অনেকে দেখা যায় দূর দূরান্তে বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিতে যায়, বুঝছেন। তারপর তারা আসার পরে তারা ওইখানে যাচ্ছেই না, তারা না গিয়ে করে কি ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে আসে। ল্যাঙ্গুয়েজ কোর্সের কিন্তু কয়েকটা কারণে ল্যাঙ্গুয়েজ করানো যায়। তার চায় যে এখানে বৈধ থাকতে, পরবর্তীতে হয়তো কোনো ব্যাচেলার কোর্সে ঢুকবে, কিন্তু গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েট, তারা কিন্তু হচ্ছে না। তো এখানে যে ফিল্ডটা তারা
ওই সুযোগ সুবিধা পাচ্ছে না, তখন তারা আর্থিক সংকটে ভোগে। ফুল স্কলারশিপ না পেলে আপনাকে আর্থিকভাবে প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ হাফ স্কলারশিপ পেলেও অনেক স্টেটে আছে যেগুলো আপনার খরচপাতি কম, অনেক স্টেট আছে খরচ বেশি। ইউনিভার্সিটিতেও খরচ, কোনো ইউনিভার্সিটিতে খুব এক্সপেন্সিভ, কোনো ইউনিভার্সিটিতে লেস এক্সপেন্সিভ। ওইগুলো সব বিবেচনা করার পরে তারা যদি মনে করে যে স্টুডেন্টটা আসলে সে কমপ্লিট করবে, এবং কমপ্লিট করার পরে কিন্তু অনেক সুযোগ আসে, অনেকে কমপ্লিট না করে তাদের কিন্তু সুযোগ আসে না, তারা বাধ্য হয়ে অ্যাসাইলাম ফাইল করতে হয়, অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে কিছুদিন করে তারপর ছেড়ে দিচ্ছে। সো এই ভাইস ভার্সা অনেক কিছু বিষয় আছে তারা বিবেচনা করে। এবং অনেকের ক্ষেত্রে এটা বলবো, এখন অনেকেই দেখা যাচ্ছে ইদানিং আমার কাছে আছে যারা সেমিস্টারটা নষ্ট হয়ে গেছে, তার এক্সপায়ার হয়ে গেছে, তার স্টুডেন্ট ভিসার বলবৎ নাই, ইউনিভার্সিটি তাকে হয়তো করে দিয়েছে, আউট করে দিয়েছে, যেখানে তার এখন কোনো স্ট্যাটাসে নাই। সে চাইলেও কিন্তু অন্য কোনো স্ট্যাটাস যেতে পারবে না, চাইলেও সে এমপ্লয়মেন্ট ভিসা যেতে পারবে না, কারণ সে আউট অফ স্ট্যাটাস। ওই ক্ষেত্রে তার বাধ্য অ্যাসাইলাম ফাইল করা ছাড়া, কারণ অনেকে ভয়ে আছে। এখন ট্রাম্প প্রশাসন আসার পরে ওটা যেহেতু লয়েস্ট ক্যাটাগরি, তার ট্রাম্প প্রথমেই তার যে প্রতিজ্ঞা অনুযায়ী সে ডিপোর্ট করবে তাদেরকে যাদের ক্রিমিনাল রেকর্ড এবং ডিপোর্টেশন, তারপর যাদের ডিপোর্টেশন, তারপর যারা অবৈধভাবে বসবাস, কোনো কেস পেন্ডিং নেই তাদেরকে। সো এই কথা বিবেচনা করে অনেকে অ্যাসাইলাম ছাড়া কোনো ক্ষতি দেখতেছে না। তো এই ক্ষেত্রে বলবো যার যার কেস আপনারা সবাই জানেন, জানুয়ারি 20 তারিখের পরে সিচুয়েশন হয়তো অনেক পরিবর্তন হতে পারে, এবং দৃষ্টান্ত স্বরূপ ট্রাম্প প্রশাসন অনেক কিছু করবে। হয়তো হাজারে একজনের ভিকটিম হবে, এটার মধ্যে সবাইকে তো ধরা সম্ভব হবে না, কিন্তু তাই দৃষ্টান্ত স্বরূপ অনেককেই এমনভাবে নেবে যে এক্সপায়ার ভিসা থাকলেও ধরবে, হয়তো ডোরে যে নক করতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হবে বলছি না, কিন্তু দৃষ্টান্ত স্বরূপ সে অনেকে এটা করবে। সেই ক্ষেত্রে আপনারা যে যার মতো যারটাই সে নিজের বুঝেন, আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি যেটা বলেছেন ওই প্রশ্নটা হয়তো আমি করতাম, কিন্তু এক্ষেত্রে এই ডিপার্টমেন্ট একটু আবারও কঠোর হয়েছে। যে আগে দেখা গেছে যে একজন স্টুডেন্ট ভিসা নিয়ে আসলো আমেরিকায়, হয়তো সে ম্যাসাচুসেটসে তার ভর্তি হয়েছে, নিউ ইয়র্কে নামলো বা অন্য কোথাও যে নামলো, তারপরে আর ওখানে যায় না বা করলে এই ধরনের এরকম ক্ষেত্রে এবার খুব কঠোরতা অবলম্বন করেছে যে নামের সাথে সাথেই তাদেরকে ডিপোর্ট করে পাঠিয়ে দিতে পারে, যেখানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেখানেই তাকে যেতে হবে বা থাকতে হবে। এই ধরনের এটা এখনো ফাইনাল হয় নাই, কিন্তু এইগুলার জন্য কিন্তু কংগ্রেসের অনুমতি লাগবে না। এগুলা ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি এনি টাইম তাদের মেমো চেঞ্জ করতে পারে। এই ক্ষেত্রে আপনি ভাববেন না যে ট্রাম্প আসলেই করবে, এটা ট্রাম্প ছাড়াও ট্রাম্পের কোনো অনুমতি লাগবে না। এগুলো ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি যখন নির্দেশ দেবে, এটা কিন্তু কংগ্রেসের অনুমোদন লাগে না, তারা শুধু মেমো দিয়ে দেবে, মেমোর যে কাজ হয়ে যাবে। সো আপনারা সতর্ক থাকবেন, যে যেখানে আসেন না কেন আপনারা মানে কোনো সময় আপনার যেন স্ট্যাটাস যেন নষ্ট না হয়। স্ট্যাটাস নষ্ট হলে কিন্তু আর রিভাইভ করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী বিষয় দুটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্টুডেন্ট ভিসা অনেক, যেহেতু আমেরিকা অবারিত সুযোগের একটি দেশ, এখানে নিজেকে যেভাবে খুশি সেভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা ভালোভাবেও প্রতিষ্ঠিত করতে পারি, খারাপভাবেও করতে পারি, দুটোর ক্ষেত্রেই অবারিত সুযোগ রয়েছে। তবে আমরা যারা কষ্ট করে আসি এই ভালো সুযোগটা নেওয়ার জন্যই আসি। সুতরাং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসবো, তারা যেন ধ্যান জ্ঞান যেন থাকে, আমি পড়াশোনা করব, নিজেকে বিল্ড আপ করব। এবং যেটা আপনি বললেন, হ্যাঁ, তো প্রেসিডেন্ট ট্রাম্প এক্ষেত্রে কিন্তু অনেক নমনীয়, যে যারা সত্যি সত্যি ভালো স্টুডেন্ট বা ভালো এখানে পড়াশোনা করে রেজাল্ট করবে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও পজিটিভ তিনি, যে তাদেরকে এখানে কাজ টাজ বা চাকরি বাকরি দিয়ে রাখার ব্যাপারও সম্ভবত পজিটিভ থাকবে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা কাজে লাগাই এবং অযথা আমেরিকায় এসে নিজেকে যেন আমরা ক্ষতির। আবার আরেকটা বিষয় ইদানিং খুব বেশি চলতেছে, মানে প্রচুর প্রশ্ন পায়, তারা আসছে আমেরিকাতে, ধরেন 6 মাস থাকলো, এখন কিছুই তারা করে নাই, তাদের কোনো কেস পেন্ডিং নাই, বিয়েও নাই, একা আছে, হয়তো চলে যাবো বলে তার 2 বছর চলে গেছে। তো সে এখন দেশে গেলে সে কিন্তু আসতে পারবে না। তার একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক আশ্রয় বা আশ্রয় ছাড়া আর কোনো তার উপায়, এতে উইথহোল্ডিং হবে তার, কিন্তু সে একটা স্ট্যাটাস আসতে পারে, তার আর কোনো গতি নাই। সে কিন্তু এগুলো মানুষ আমি বুঝি না, আপনারা যারা আসেন তারা একটু ভেবে চিন্তে আসেন। সেটা অনেক কষ্টের লাইফ, আমরা চাই না যে একজন স্টুডেন্ট সেই অবস্থায় থাকুক। স্টুডেন্ট না, টুরিস্ট ভিসা, আপনারা সচেতন থাকবেন, কারণ এটা আপনাদের জীবন মরণ সমস্যা। যদি একটা দেশে অবৈধ থাকেন তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা যেন হতে না হয়। সো আমরা আপনাদের সাথে সবসময় আছি। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অন্য আলোচনায় যাওয়ার আগে একটু টেলিফোন নেব এবং 2-1টা প্রশ্ন একটু ফেসবুক থেকে নিয়ে নিতে চাই। আব্দুল জলিল তিনি বলছেন যে আমার এক বন্ধু আজ 3 মাস হয়েছে
আমেরিকায় ঢুকেছে, মেক্সিকো বর্ডার দিয়ে এখনো বের হতে পারেন নাই, তাহলে আমাদের করণীয় কি? এ ব্যাপারে আপনার কি পরামর্শ? ধন্যবাদ। যদি মেক্সিকো বর্ডার দেশে থাকে অবশ্যই তাকে একজন অ্যাটর্নির আশ্রয় নিতে হবে। ওইখানে কোর্টে অনেক সময় যে ডিটেনশন সেন্টার এবং অনেক অ্যাটর্নিরা যোগাযোগ করে, চাইলে আপনি প্রাইভেট অ্যাটর্নি হায়ার করতে পারেন। এলিয়েন নাম্বার অবশ্যই আছে, দেখা যাবে কোথায় সে আছে এবং অফিসারের সাথে কথা বলতে হবে। তাকে হয়তো বন্ডে ছাড়তে পারে অথবা পার্সোনাল রিকগনিশনে ছাড়তে পারে, অথবা সে যদি ক্যারিবল ফার ইন্টারভিউ হয়ে থাকে, সে না অ্যাপ্রুভ না হয়, তখন তাকে হয়তো ম্যান্ডেটরি ডিপোর্টেশন কোর্ট হিয়ারিং দিতে পারে। অনেক ধন্যবাদ আব্দুল জলিল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বিনতে মাসুমা তিনি বলছেন, মার্চ 12, 2024 DS 260 ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ইন্টারভিউ ডেট দিচ্ছে না, কি করব? মা বাবার জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্লিজ বলবেন তার পরামর্শ কি দেবেন? অপেক্ষা করতে হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। জেনিফ হাসান, আপনার প্রশ্নটি বোধহয় চলে গেছে, আপনি আবার প্রশ্ন করুন, নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন আমি ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে যাব। রাকিবুল হাসান তিনি বলছেন, আমার সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিট আছে, এখন ট্রাম্প সরকার আসার পর যাদের নতুন এইসব কাগজপত্র হয়েছে, তাহলে কি আমাদের সমস্যা হবে? ধন্যবাদ। আমি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকেও বলি সবসময়, যাদের কেস পেন্ডিং আছে আমেরিকাতে যে কোনো আদালতে, এটা হতে পারে USCIS-এ, হতে পারে ইমিগ্রেশন কোর্টে, হতে পারে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল, অথবা হতে পারে লাস্ট কোর্ট হচ্ছে এখানে ইমিগ্রেশনের জন্য সার্কিট কোর্ট, আনলেস যদি কোনো কনস্টিটিউশন ইস্যু না থাকে। কনস্টিটিউশনাল ইস্যু থাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, ছাড়া সার্কিট কোর্ট দ্য হাইয়েস্ট কোর্ট। সার্কিট কোর্ট পর্যন্ত যদি কারো কেস পেন্ডিং থাকে, তাদের ভয়ের কোনো কারণ নাই, আনলেস ইউ গেট ফাইনাল কোর্ট অর্ডার। হ্যাঁ, যদি আপনার কোনো একটা স্টেপে যদি আপনি আপিল না করেন, ইমিগ্রেশন কোর্টের জাজের অর্ডার আপনি আপিল না করলে, আপনার কিন্তু ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে গেলে আপনার আর কোনো কেস নাই, তখন আপনার ভয় আপনাকে হয়তো তারা এনি টাইম অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করলে আপনার আর কোনো অপশন নাই। যদি না আপনার অনেকেই মার্কেট আমেরিকাতে অনেকভাবে বিভিন্নভাবে প্রতারণা, একরকম প্রতারণাই লয়াররা থেকে প্রতারণা করে না, ছাত্র যারা কাজ করে বা লয়ার নাম ধরে যারা, তারা কিন্তু প্রতারণা করে বেশি। এখন বলতেছে কেস রিওপেন হবে, রিওপেন তাদেরকে যদি কারো ডিপোর্টেশন হয়ে থাকে এবং আপিল না করা হয়, তাদের রিওপেন করা হবে তখনই যদি তাদের কোয়ালিফাইড পিটিশন থাকে, অথবা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ মোশন করতে পারে। ইটস ভেরি টাফ, কিন্তু এই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত না হয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না, আমি বলি। অনেক ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন রাকিবুল হাসান। জেনিফ হাসান, আপনি আপনার প্রশ্নটি আবার পাঠান, নিশ্চয়ই উত্তর দেব। টেলিফোনে যেতে চাই, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা আমেরিকাতে আসছেন 5 বছর হয়েছে, তো ওনার কানের সমস্যা, সিটিজেনশিপের অ্যাপ্লাই করবে, তো কানের সমস্যা, ওনার স্ট্রোক হয়েছে, স্ট্রোকের কারণে স্পিচও সমস্যা, তাহলে কি নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, বা পারলে কি, না হলে কি কোনো অ্যাটর্নি ধরতে হবে, না রেগুলারই করতে পারবে? আপনার আম্মার বয়স কত? 66। 66? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনার যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থেকে থাকে অথবা স্পেশালিস্ট ডাক্তার থেকে থাকে, তারা যদি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে, এটা অ্যাটর্নি হলে সুবিধা কি, অ্যাটর্নি আমরা যারা কোর্টে যে আমরা ভেরিফাই করতে পারি, আপনি তো আর বুঝবেন না, ডাক্তারও কিন্তু এক্সপার্ট না। আর যারা অনেক ডাক্তার আছে যারা শত শত লোককে করে, তারা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। এখন দেখা যাবে সে সবাইকেই করে, সে 20 বছরের ছেলেরাও করে, 60 বছরের ছেলেরা করে, 80 বছরের ছেলেরা করে, এগুলারে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। কারণ কেন ব্ল্যাক লিস্ট করে, আপনাকে খুব সিম্পলি বুঝাই। যদি কোনো একা কেউ যায়, ধরেন ডাক্তারের রিপোর্ট অফিসার অ্যাকসেপ্ট করলো না, বললো যে অ্যাকসেপ্ট করলাম না, তুমি পরীক্ষা দাও, তো সে তখন ডাক্তার লিখে দিল, তাকে লিখতেও পারে না, বলতেও পারে না, পড়তেও পারে না। সে করলো কি, হয়তো বাংলাদেশি যারা লেখাপড়া করে তারা কিন্তু লিখতে পড়তে ভালোই পারে, মোটামুটি পারে, কিন্তু বলতে পারে না। তো তাকে বললো যে ওকে, আমেরিকা ইজ দ্য গ্রেট কান্ট্রি, সে পড়ে ফেললো আমেরিকা ইজ দ্য গ্রেট কান্ট্রি। ডাক্তার কিন্তু বলছে সে পড়তে পারে না, দ্যাট মিনস ডাক্তার এই ব্ল্যাক লিস্টে গেল। 1 দিন 2 দিন 3 দিন 10টা ক্লায়েন্ট এরকম হয়, দিস ডাক্তার ইজ ব্ল্যাক লিস্টের, কারণ বোঝা যাচ্ছে টাকার বিনিময়ে কাজ করে। সো আপনারা, আমি সবসময় বলি, আমি ফেয়ার প্র্যাকটিস করি, কারো কাছে টাকা দিয়ে এইসব কাজ কখনো করাবেন। অ্যাটর্নিরা চার্জ করে তাদের সময়ের জন্য, আমরা চার্জ করি। ডাক্তার যদি আপনার নিজস্ব ডাক্তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থাকে অথবা স্পেশালিস্ট ডাক্তার থাকে, তারা যদি লিখে দেয়, আমরা ভেরিফাই করি, দেন আমরা সাথেও যাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য।
আমাদের আরও অনেক দর্শক টেলিফোনে আছেন এবং ফেসবুকেও প্রশ্ন আছে, সবগুলোর উত্তর দেবো, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে আবার প্রশ্নগুলো নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা ফোনগুলো নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদুল বাকিম। জি, আমি অ্যাসাইলাম করেছি। আমার ওয়ার্ক অথরাইজেশন কার্ড পেয়েছি এবং সোশ্যাল সিকিউরিটিও পেয়েছি, বাট এটার মেয়াদ শেষ হয়ে যাবে আগামী জুলাই। তো আমি কি ইউএসসিআইএস এ নিজে পার্সোনালি যোগাযোগ করে এক্সটেনশনের জন্য ব্যবস্থা নিতে পারবো, না আমাকে লয়ারের মাধ্যমে আগাতে হবে? এটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব। ধন্যবাদ। আপনি যেহেতু অ্যাসাইলাম ফাইল করেছেন, আশা করি আপনার একজন লয়ার থাকা উচিত ছিল অথবা আছে। আলাদা যে গিয়ে কথা বলতে হয় না, আপনি আবার ফাইল করলে তারা আপনার ওয়ার্ক পারমিটটা রিনিউ করবে। 2 বছরের জন্য হয়ে থাকলে নেক্সটে 5 ইয়ার্স দেবে। কিন্তু সতর্কীকরণ হচ্ছে জানুয়ারি 20, 2025 সালের পরে কি হবে ওই ডোন্ট নো। কারণ ট্রাম্প এসে, আবারও বলছি, এইসব জিনিসের জন্য কিন্তু তার 2/3 ভোটের প্রয়োজন হবে না। শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডাইরেক্টর, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি একটা নির্দেশনা দিলে এগুলা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমরা এখন 5 ইয়ার্সের ওয়ার্ক পারমিট পাচ্ছি অ্যাসাইলাম ফাইল করলে, আগামীতে 5 ইয়ার্স থাকবে আমরা জানি না। এমন জানুয়ারি 20 2025-এর পরে হয়তো ক্রাইটেরিয়া দিতে পারে যে কারা অ্যাসাইলাম ফাইল করতে পারবে, কোন সময় পরে ফাইল নেবে না। ওইটাও কিন্তু আসতে মানে বিচিত্র না যে আসতে পারে কিনা আমরা বলতে পারবো না। সো বেটার আপনি যাই করেন, জানুয়ারি 20, 2025-এর আগে যদি নতুন কোনো ফাইল করতে হয় করে রাখাটা। মানে এখন সে করতে পারবে কিনা তার তো এখন সে করতে পারবে, এটা স্পেশাল ইয়ে নাই। কিন্তু সে যদি 20-এর পরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে করলো তারটা হবে। সে তার কথা ছিল সে কি গিয়ে করবে কিনা। আমেরিকা কোথাও যেতে হয় না, একমাত্র ড্রাইভিং লাইসেন্সে যেতে হয়। যদি আপনার ইন্টারভিউর প্রয়োজন হয়, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অ্যাপ্লাইগুলো যেতে হবে, ওইগুলো যেতে। এছাড়া এইসব ইমিগ্রেশন বেনিফিটের কার্ডের জন্য যেতে হয় না, আনলেস তারা আপনাকে যোগাযোগ, তারা যদি বলে আজ যেতে হবে তখন যেতে হবে, এছাড়া যাওয়ার প্রয়োজন হয় না। অনেক ধন্যবাদ জনাব বাকি আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম পল্লব দাস, আমি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমি এখানে আগে গ্রিন কার্ড হোল্ডার ছিলাম, এখন পাসপোর্ট পেয়েছি। তো গ্রিন কার্ড থাকা অবস্থা মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। 2021 সালে একটা রেজাল্ট দিয়েছিল, 21 সালের জানুয়ারিতে, যে কেস অ্যাপ্রুভ এন্ড কি বলে ওই এনবিসি, ন্যাশনাল ভিসা সেন্টার। জি, তারপরে ওটা মানে ন্যাশনাল ভিসা সেন্টারে। এখন এরপরে আর কোনো খবর পাচ্ছি না। ওটা যখনই আমি সার্চ করি তখন এটাই আসে আমার, কিন্তু আসে না, আর কিছুই আসে না। তো এখন আমি আপডেটটা কিভাবে জানতে পারি? আপনি কবে আবেদন করেছিলেন? আমি আবেদন করেছিলাম 2019-এ। কি জন্য আবেদন করছেন? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়সে 21 বছরের বেশি হয়ে গিয়েছিল, এই জন্য। আমার 2 ছেলে চলে আসছে, আমার ওয়াইফও আসছে, কিন্তু আমার মেয়ে আসতে পারেনি 21 বছরের বেশি হওয়াতে। সো 19-এ করে থাকলে আপনি স্ট্যাটাস আপডেট করেন। আপনার যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে আপনি ইউএসসিআইএস এর যোগাযোগ করতে পারেন, আর ইউএসসিআইএস এ লিখিত দিতে পারেন। আর আপনি যেহেতু সিটিজেন হয়েছেন এখন, এটা আপডেট করেন, ভেরি সুন হয়তো 2 বছরে চলে আসতে পারে। অনেক আপডেট করেছি আমি, সিটিজেন হওয়ার পরে সেটা আপডেট করেছি, আমি লয়ারকে দিয়ে আপডেট করেছি এটা যে আমি সিটিজেন হয়েছি। এর মধ্যে তো আপনার মেয়ে তো বিয়ে করেনি, তো এখন অবিবাহিত আছে? না, বিয়ে করেনি, অবিবাহিত। আপনার লয়ার যেহেতু আছে, লয়ারের মাধ্যমে যোগাযোগ করান। যেহেতু লয়ারকে পে করতেছেন, হি অর শি শুড হেল্প ইউ। ওকে, অনেক ধন্যবাদ জনাব পল্লব দাস আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার ইসলাম, আমি জেলা থেকে বলছি। জি জি জি, আমার একটা কোশ্চেন ছিল। আমি এই বছরে আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমার 10ই অক্টোবরে আমার ইয়ে হয়, আপনার ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হয়। ইন্টারভিউ সবকিছু ঠিক ছিল, কিন্তু আমার একটা সমস্যা ছিল যে ওদের একটা অবজারভেশন আর কি, যে আমার 2020 সালে কোভিড এর সময় আমি দেশের বাইরে ছিলাম 8 মাস। তো ওই সময়ের কারণে তারা আমাকে জানালো যে ওদের সুপারভাইজারের সাথে কথা বলে আমাকে ওই দিনে বিকেলে ফোন করে জানাবে আমি আমার কেস অ্যাপ্রুভ কিনা, কিন্তু আজ পর্যন্ত আমাকে কিছু জানানো হয়নি। মানে সিটিজেন পরীক্ষার রেজাল্ট দেয়নি? না, রেজাল্টটা দেয়নি। আপনি কোন স্টেটে থাকেন? আমি টেক্সাসে। ওকে, আপনি যে আমরা যদি চান আমরাও করতে পারি। আমরা ইমিগ্রেশন আমরা 50 স্টেটে করে থাকি। আপনার উচিত ছিল তখন এফিডেভিট দেওয়া এবং ডকুমেন্ট প্রোভাইড করা, কেন আপনি আসতে পারেন না। এই জন্যই আমি সবসময় বলি আপনারা নিজেরা কাজ করেন, ভালো জানলে করেন, যদি না জানেন একজন প্রফেশনাল যারা করি তাদের হেল্প নেন। আপনার এখন আপনার যে দুশ্চিন্তাটা, এটা কিন্তু প্রাইসলেস। আপনি টাকা দিয়ে কিন্তু দুশ্চিন্তাটা শেষ করতে পারবেন না। সো যখন যদি আমরা করতাম, আমরা এইভাবে করি, আমরা এগুলো অনেকগুলো অ্যাপ্রুভ করেছি যে কোনো সমস্যা নাই, যেহেতু এটা একটা ন্যাচারাল ডিজাস্টার ছিল। আমার বুঝাতে হয়তো আপনি সক্ষম হন নাই। এখন আপনি যদি অ্যাটর্নি ধরেন, যদি প্রপার অ্যাটর্নির কাছে যান, আপনারা অনেকে অ্যাটর্নি মনে করে নটারি পাবলিককে মনে করে অ্যাটর্নি, তারা তো অ্যাটর্নি না। সো যেই কারণে যে জানে তার কাছে জানতে আপনাকে হেল্প করতে পারবে। অনেক ধন্যবাদ জনাব ইসলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনি নিজে করে থাকেন তাহলে এখন বোধহয় বিষয়টি যেহেতু একটু জটিল হয়েছে, সে কারণে আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির কাছে যেতে পারেন। গেলে বিষয়টা বোধহয় খুব শীঘ্রই সমাধানযোগ্য, কারণ ওই সময় যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, কোভিড-19 তো সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছিল, লুটপাট করে দিয়েছিল। আমরা অনেক কেস অ্যাপ্রুভ করেছি, অনেক, কোনোটাই বাদ যায়নি, কোনোটাই মানে কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ জনাব ইসলাম আপনার প্রশ্নের জন্য। তো আমরা একটু আমাদের আর একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, যে আমরা তো জানি, যেটা আমরা বলছিলাম যে স্যাংচুয়ারি সিটি যেটা আমাদের নিউ ইয়র্ককে বলা হয়ে থাকে, তো ইদানিং আমরা দেখছি যে আমাদের এই স্টেট তো বটেই, এটা আমরা নীল হিসেবে আমরা জানি, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে আমাদের মেয়র সাহেব, দেখা যাচ্ছে যে যিনি আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তিনি তাকে পূর্ণ সহযোগিতা করবেন ডিপোর্টেশনের ব্যাপারে। তো এখন তো বহু মানুষ আমাদের এখানে, অবৈধ মানুষ বা ইললিগাল আনডকুমেন্টেড মানুষ এখানে আসছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মোকাবিলা? ধন্যবাদ। স্যাংচুয়ারি সিটি অর্থই হচ্ছে যে সিটিগুলা আনডকুমেন্টকে একটা শেল্টার দিয়ে রাখে এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে রাখে, এটাকে স্যাংচুয়ারি আপাতদৃষ্টিতে বলা হয়। এবং স্যাংচুয়ারি সিটি কাউন্সিল এবং মেয়র একসাথে হয়ে কিন্তু এটা স্যাংচুয়ারি সিটি ডিক্লেয়ার করে। তো নিউ ইয়র্ক আমরা জানি স্যাংচুয়ারি সিটি, কিন্তু বর্তমানে মেয়র এখন যে উনার যে ইন্ডাইকমেন্ট হয়েছিল করাপশন কেসে, উনি ভাবতেছে ডোনাল্ড ট্রাম্প না, উনি ভাবতেছে যে ডেমোক্রেট হয়েও বাইডেন প্রশাসনের প্রতি অত্যাচার করেছে, অন্যায় করেছে এবং এটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করে তার বিরুদ্ধে কেসগুলো করা হয়েছে। এইভাবে উনি একটু রিপাবলিকানদের পক্ষে লিনিং হয়ে যে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য, ডোনাল্ড ট্রাম্প পারে তার ইচ্ছা করলে তার কেসটা তুলে ফেলতে, যে তার যদি ইউএস অ্যাটর্নিকে ফায়ার করে কেস তো উইথড্র হয়ে যাবে। সো এই ভেবে উনি হয়তো চেষ্টা করছে যে রিপাবলিকান প্রশাসনকে হেল্প করার, কিন্তু কতগুলা বিষয় এখানে ফ্যাক্টর দাঁড়াইছে যে ওনার কথাটা হচ্ছে যে ক্রিমিনালদেরকে উনি দিয়ে দেবে, সমস্যা নেই, ক্রিমিনালদেরকে ডিপোর্ট করতে সময়টা অনেকে সবাই চায়, কিন্তু এর মাধ্যমে যে জিনিসটা হবে নন ক্রিমিনাল যারা হচ্ছে ক্রিমিনাল না, তখন কিন্তু যদি কোনো কারণে নিউ ইয়র্ক সিটির পুলিশকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা অবৈধদেরকে ধরো, এটা হবে ডিজাস্টার। কারণ এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির পুলিশের দায়িত্ব না কিন্তু ইমিগ্রেশন জিজ্ঞেস করা, বা কারেকশন ফেসিলিটির দায়িত্ব না ইমিগ্রেশন স্ট্যাটাস জিজ্ঞেস করার। ওইটা দিলে কিন্তু জনগণ খুব অস্বস্তিতে ভুগবে। এবং আপনারা জানেন আমরা যে গ্রিন লাইট যে ল পাস করেছিলাম, আমরা যে অবৈধ আনডকুমেন্টেডদেরকে আমরা যে নিউ ইয়র্ক সিটি আইডি করেছিল, নিউ ইয়র্ক সিটি আইডি কিন্তু 90% লোকে যারা
আনডকুমেন্টেড তারা করেছিল। আপনার আছে কিনা আমি জানি না, আমার নাই। সো যাদের আইডির প্রয়োজনে তারা কিন্তু নিউ ইয়র্ক সিটি আইডি করে নাই। সো এক্ষেত্রে এইসব ডাটা যদি কোনো কারণে আমরা ভয় পাচ্ছি এইসব কোনো কারণে মেয়র যদি কম্প্রোমাইজ করে, তার কম্প্রোমাইজের জন্য সে যদি এগুলো কম্প্রোমাইজ করে, এবং স্টেট যদি স্টেটে যে আমরা আনডকুমেন্টদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলাম, এটা কিন্তু অনেকে উৎসাহিত ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। আমি আমি সবসময় বলি যে এগুলো আছে ফেডারেল লর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা উচিত ছিল না। অতি উৎসাহিত হয়ে যেগুলো করেছে এখন এগুলা বুমারাং হয়ে আসতে পারে। আবার অনেকে, আমি এটা নিয়ে অনেক সময় তর্ক, খুব বেশি আমি ভোকাল ছিলাম যে আনডকুমেন্টদেরকে ভোটার করার জন্য বা গ্রিন কার্ডধারীদের ভোট দেওয়ার জন্য, এটা কিন্তু ফেডারেল তো স্পষ্ট লাগে যারা গ্রিন কার্ডধারী অথবা আনডকুমেন্ট ভোট দেয় তারা কিন্তু জীবনে আর নাগরিকত্ব পাবে না, এটা ইনএডমিসিবল। সো এগুলো করার চেষ্টা করেছে সিটি কাউন্সিল, কিন্তু এটা পাস হয় নাই। তো যেই কারণে যদি মেয়র এইসব জিনিস কম্প্রোমাইজ করে তো সিটি কাউন্সিল তাহলে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে অযোগ্য হয়ে যাবে। একজন মেয়র শুধুমাত্র তার ব্যক্তিগত সুবিধার জন্যে এই দিনের পর দিন যে বিষয়টি মেয়র বর্তমানে যে কথাগুলো বলছে আইনের ভিতরে বলছে, কিন্তু ভিতরে কে আছে আমরা, এর বাইরে কে আছে আমরা জানি না। কিন্তু উনার যে মিটিংটা হয়েছিল এটা কিন্তু কোনো ক্লোজ ডোর মিটিং ছিল, এখানে কিন্তু কোনো প্রেস ছিল না, যেই কারণে নোবডি নোজ হোয়াট দে ডিসকাস অ্যাবাউট। সো এটা নিয়ে অনেক জনমনে অনেক ফ্রাস্ট্রেশন, এবং এই মেয়র হয়তো ভাবতেছে যে তাকে রিপাবলিকান হয়ে ইলেকশন না করলেও সে রিপাবলিকান কিছু বুঝছে পাবে এরকম ভাবতেছে। কিন্তু আমি জানি না কে কিভাবে নিচ্ছেন এটা, কিন্তু অনেকেই ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন যারা এই বিষয় নিয়ে চিন্তা করেন, যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন। এই নিয়ে আরও হয়তো প্রশ্ন করা যাবে, তবে হাতে যেহেতু আমাদের সময় নিয়ে আমাদের একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আমি সাদিক বলছিলাম জর্জিয়া থেকে। জি, আমার প্রশ্নটা হলো যে আমি J1 ভিসাতে সাউথ কোরিয়া থেকে এখানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আসছিলাম। তো আমার 2 ইয়ার হোম রেসিডেন্সি যে রিকোয়ারমেন্ট ওটা ছিল, তো রিসেন্টলি আমি শুনলাম যে সেটা নাকি এখন আর নেই, আপনাদের অনুষ্ঠানে শুনলাম। তো আমি তো আগে ঢুকছিলাম এই রুলস হওয়ার আগে, তো আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য কিনা এইটা একটা। আর একটা হলো যে আমার I-140 অ্যাপ্রুভড হয়েছে, তো এখন অবশ্য আমার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের ডেটও কারেন্ট আছে। তো J1 এর ক্ষেত্রে আমি যদি J1টা থাকা অবস্থায় গ্রিন কার্ডটা অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম ছিল যে এটা প্রসেসিং এর যে সময়টা, এর মধ্যে যদি আমার J1টা শেষ হয়ে যায় তখন আমাকে EAD ইউজ করতে হবে। তো EAD ইউজ করলে আমি শুনছিলাম যে প্রবলেমটা হয় যে যদি আমার গ্রিন কার্ড কোনো কারণে না হয় তাহলে আমাকে এখান থেকে ডিপোর্ট করা হবে, আমি আর অ্যাপিল করার কোনো সুযোগ পাবো না। তো এইটা কি সঠিক কিনা এই বিষয়টা এটাই আপনি জানতে চান। অনেক ধন্যবাদ। আপনার অনেক বড় প্রশ্ন ভাই, আপনার কথায় মনে হচ্ছে আপনি অনেক রিসার্চ করেছেন এবং করছেন এবং আপনি অনেক ভালো জানেন। আর আপনার একজন অ্যাটর্নি I-140 যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, একজন অ্যাটর্নি অবশ্যই আপনার আছে। আমি সাধারণত J1 এর কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আপনিও জানেন এবং আমিও বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সো যে রেস্ট্রিকশন J1 এর সাধারণত অ্যাডজাস্ট করতে গেলে অনেক এক্সেপশন দেখাতে হয়। সো আপনি বেটার হয় আপনি যদি কারোর সাথে ডকুমেন্ট নিয়ে কথা বলেন, সবচেয়ে বেটার অ্যাপ্রোচ আমি মনে করবো। আপনি অ্যাটর্নির সাথে আমরা এখানে যে কোনো কারোর সাথে আপনি সরাসরি অথবা সব ডকুমেন্ট নিয়ে যদি ইমেল করে যদি ডিসকাস করেন, দ্যাট ইজ বেটার ফর ইউ। আদারওয়াইজ একটা বায়বীয় পরামর্শ দিয়ে আপনার ভালোর থেকে খারাপ হয়ে যেতে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আসলে আমাদের হাতে সময় নিয়ে আমার আরও প্রশ্ন ছিল আমাদের এই সেঞ্চুয়ারি সিটি সম্পর্কে, তো সুতরাং আর আজকে করতে পারছি না যেহেতু সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি অনেক ব্যস্ত মানুষ এবং এই শীত উপেক্ষা করে ধন্যবাদ রানা ভাই। আপনারা আসলে
আসতেই হবে, নাহলে ফোনে করতে পারি, কিন্তু আপনি বলেন যে এখানে সবাই আসে না, অবশ্যই স্টুডিওতে আসা মানে প্রাণবন্ত একটা অনুষ্ঠান হয়, একটা লাইভলিহুড ফিলিং। আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য, আর সবাই টিভিএনের সাথে থাকুন, আমরা আছি। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসিতে সুপার ফ্রাইডে চালু হয়েছে বা এই বছরের শেষ হয়ে গেছে, সামনের বছর থেকে সুপার ফ্রাইডে সুপার স্যাটারডে চালু হবে, এবং এতে করে প্রতিদিন বা সপ্তাহে যদি 4টা সপ্তাহ যদি করে 8টা দিন আমরা পাচ্ছি 300 করে হলো 2524 মতো মানুষ উপকৃত হবে অতিরিক্তভাবে। সুতরাং এটি একটি ভালো খবর আমাদের জন্য। এবং স্টুডেন্ট ভিসায় যারা আসে বাংলাদেশ থেকে, যেহেতু আমরা জানি ভিসা পাওয়ার ক্ষেত্রে আমেরিকা 8ম স্থান, এবং গত বছর চলতি বছরে 17,000 স্টুডেন্টরা ভিসা পেয়েছেন। এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো দিয়ে আমরা যদি সত্যি সত্যি এখানে আসতে পারি, তাহলে আমাদের জীবনকে এই অবারিত সুযোগের দেশে আমাদের জীবনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো যেটি আমরা স্বপ্ন দেখি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।